This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি 42, আপ 28, কংগ্রেস 0, অন্যান্যরা 0। শুধুমাত্র আসন সংখ্যা নয়, 46% প্রাপ্ত ভোটে 46%, 46.93% ভোট পেয়ে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। আপ পেয়েছে 43% কিছুটা বেশি ভোট এবং কংগ্রেস 6% ভোট, অর্থাৎ 46.93% ভোট পেয়ে ভারতীয় জনতা পার্টি, 43.18 ভোট পেয়ে আপ এবং কংগ্রেস 6.88 ভোট পেয়ে এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত প্রবণতায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শতাংশ হিসেব, তার কারণ ভারতীয় জনতা পার্টি আমরা জানি যখন আসনও জেতেনি তখন কিন্তু তাদের ওই ভোট শতাংশটাই ছিল তাদের মুখপাত্র একমাত্র অস্ত্র। ইতিমধ্যে কথা বলতে বলতে ভারতীয় জনতা পার্টি দিল্লির যে সদর অফিস সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে বিজয় উল্লাসে মেতেছেন নেতা কর্মীরা এবং দিল্লিতে এই ধরনের একটা জয় কিছুটা অক্সিজেন পেয়ে গেল এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং দিল্লিতে চিরকালই দিল্লি তার সেই রাজ্যের নির্বাচন একটা প্রতীকী নির্বাচন, তার কারণ রাজধানী যেখানে এবং সেই দিল্লির নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেই নির্বাচনে গেরুয়া ঝড়ে স্বভাবতই সেখানকার নেতা কর্মীরা উল্লসিত। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি দিল্লি থেকে। এবার অবশ্যই আলোচনায় ফিরে আসি, তার কারণ আমাদের শতাংশের যে হিসেব রয়েছে 46%-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। এখনো পর্যন্ত প্রবণতা ভোট শতাংশে 43%-এর কিছু বেশি ভোটে এগিয়ে রয়েছেন আপ এবং 6% ভোটে 6%-র কিছু বেশি শতাংশ ভোটে কংগ্রেস পেয়েছে। সুতরাং সব মিলিয়ে যে শতাংশের হিসেবটা সেটাও খুব তাৎপর্যপূর্ণ। আমি প্রথমেই সরাসরি দিল্লিতে রয়েছেন অমর্ত্য চ্যাটার্জি, রাজনৈতিক বিশ্লেষক, সরাসরি দিল্লিতে রয়েছেন, নিজেও কয়েক দশক ধরে দিল্লির নিবাসী। সুতরাং তার কাছে আমি চলে যাব। শতাংশের হিসেবটা কতটা গুরুত্বপূর্ণ? দিল্লিতে আসন সংখ্যাতে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি 42, অন্যদিকে আপেরা এগিয়ে রয়েছে 27। কথা বলতে বলতে আবার পরিবর্তন, ভারতীয় জনতা পার্টি 43, আপ 27, কংগ্রেস 0, অন্যান্যরা 0। এই যে শতাংশের হিসেবে আমরা যা দেখলাম, অর্থাৎ 46% ভারতীয় জনতা পার্টি, 43% আপ এবং 6% কংগ্রেস, কতটা গুরুত্বপূর্ণ আসন সংখ্যা এবং শতাংশ আমরা যদি তুলনামূলকভাবে আলোচনা করি? খুব গুরুত্বপূর্ণ, কারণ হলো আম আদমি পার্টি গতবার পেয়েছিল 53%, এইবার দে আর ডাউন টু 46.6%, আর বিজেপি গতবার পেয়েছিল 38% এবং সেটা দে আর আপ টু 46%, ওরা দে আর ডাউন টু 43.6, and Congress has increased 2%. কংগ্রেসও বেটার করেছে। তো তার ফলে মানুষের মানসিকতা চেঞ্জ হচ্ছে, এর থেকে বোঝা যায় চেঞ্জ হচ্ছে। এখনো মানে অবলিটারেটেড হয়ে যায়নি আম আদমি পার্টি, আর কোনো পলিটিক্যাল পার্টি অবলিটারেটেড। আমি এখানে একটি প্রশ্ন করব অমর্ত্য, এখানে আমার প্রশ্ন, তাহলে সংখ্যালঘু ভোট দিল্লিতে এই যে 2% বৃদ্ধি হলো কংগ্রেসের এবং আপের এই যে ভোটের শতাংশ হারে এখনো পর্যন্ত যা প্রবণতা সেখানে কমে যাওয়া, কোথাও কি তাহলে সংখ্যালঘু ভোট তারা আপের থেকে বেশি বিশ্বাসযোগ্য মনে করছে কংগ্রেসকে, নাকি এখনই এই প্রবণতা শতাংশের প্রবণতা দেখে এই কথা বিচার করা একটু লঘু হয়ে যাবে? বলাটা ডিফিকাল্ট, কিন্তু অ্যাট দি সেম টাইম এটাও সত্য যে অরবিন্দ কেজরিওয়ালের শপথ গ্রহণের আগে হনুমান মন্দিরে যাওয়া, অরবিন্দ কেজরিওয়াল গতবার 53% ভোট পেয়েছিল যখন, তার মধ্যে সংখ্যালঘুরাও ছিল, শিখ ছিল, মুসলিম ছিল, পার্সি ছিল, আরো অনেক
কমিউনিটি, এথনিক কমিউনিটি ছিল, তারাও ছিল, কিন্তু সামহাও উনি ওনার এলিজিয়েন্স সেখানে রয়েছে, ওনার রিলিজিয়াস এলিজিয়েন্স সেখানে রয়েছে, হিন্দুত্ব, সেখানে মন্দিরে গিয়ে উনি শপথ নেওয়ার আগে গেছিলেন। তো সেটা কিছুটা আঘাত তো পেয়েছিল, তাতে আমরা উই স দ্যাট ইন ইন্টারনেট অ্যান্ড আদার নিউজ এজেন্সিস। ইতিমধ্যে সবচেয়ে বড় খবর নিউ দিল্লি কেন্দ্রে, যেখানে অরবিন্দ কেজরিওয়াল স্বয়ং তিনি প্রার্থী, তিনি কিছুটা পিছিয়ে পড়লেন। অর্থাৎ নিউ দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল তিনি পিছিয়ে পড়েছেন এবং তার নিকট এবং সেইখানে এগিয়ে রয়েছে। কিন্তু নিউ দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল একদিকে যেমন পিছিয়ে, 6 রাউন্ড গণনা শেষে 225টি ভোটে আপাতত পিছিয়ে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল স্বয়ং। 225টি ভোটে, মাত্র 225টি ভোটে তিনি পিছিয়ে রয়েছেন। এবং পারভেজ সাইফ সিং, ভারতীয় জনতা পার্টি, তিনি এগিয়ে রয়েছেন, অর্থাৎ 225টি ভোটে এগিয়ে রয়েছেন। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, নিউ দিল্লি কেন্দ্রে অরবিন্দ কেজরিওয়াল সামান্য ভোটে 225 ভোটে পিছিয়ে রয়েছেন। আমি সরাসরি প্রসেনজিতের কাছে চলে যাব। কোথাও আতঙ্কিত হচ্ছেন আম আদমি পার্টির যিনি মুখ, যাকে দেখে মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ যাকে দেখে আপকে চিনল, তিনি পিছিয়ে পড়লেন নিউ দিল্লিতে 225 ভোটে। দেখুন, এই সময় ভোট গণনা চলছে, কেউ আগে যাবে, কেউ পেছনে থাকবে, বাট আলটিমেট ভোটের রেজাল্ট শেষ টাইমে গিয়ে দেখবেন অরবিন্দ কেজরিওয়াল বিপুল ভোটে জয়লাভ করেছেন এবং আম আদমি পার্টি। আপনি এখনো আশাবাদী? একদম কনফিডেন্টলি বলছি। আপনি আশাবাদী? একদম। এই প্রবণতা, এই শতাংশের প্রবণতা দেখেও আশাবাদী, যেখানে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি 42, আপ 28, কংগ্রেস 0, অন্যান্যরা 0 শতাংশের হিসেবে আপ 43%, ভারতীয় জনতা পার্টি 46% এবং কংগ্রেস 6%। আপনাদের শতাংশের হারে এবং আসনে কমছে প্রবণতা যা বলছে, তা সত্ত্বেও আপনি মধ্যাহ্নের কাছাকাছি এখন আপনি আশাবাদী? এখনো আশাবাদী, অবশ্যই। আমি একবার চলে যাব স্নেহায়নের কাছে। স্নেহায়ন, যে কথা বলছিলেন, কিঞ্জল ঘোষ বলছিলেন যে ভারতীয় জনতা পার্টি দিল্লিতে পারে, বাংলাতে পারে না, কেন? না, দিল্লিতেও তো এতদিন পারেনি। দিল্লিতেও আগে দিল্লিতে পারে মানে আমি ফলাফলের কথা বলছি না। কিঞ্জল ঘোষ কি বলেছিলেন আমাদের সবাই জানি। আমি আরেকবার কিঞ্জলদাকে মনে করিয়ে দিতে বলবো, কিঞ্জলদা দিল্লিতে পারে, বাংলায় পারে না কেন, একটু পরিষ্কার করে একটু যদি বলে। না দেখুন, না একটু বলে নিক, তা আবার বলছি। হ্যাঁ, ঋতুব্রত যেটা বলতে চাইছে, আমি বলতে চাইছি না, আপনি যেটা আমি বলেছিলাম, মানে যেটা মনে করাতে বলছে, দলটার দুখানা সেন্টার অফ গ্র্যাভিটি জেলে, এবং সেই ছবি দিল্লিতে প্রতিটা মিডিয়াতে দেখানো হচ্ছে। সেই বিরোধিতা ধন্যবাদ, সেই বিরোধিতা বাংলায় দেখাতে পারে না কেন? না আপনি বলতে চাইছেন না, আমি বলতে চাইছি সেই বিরোধিতা, ওনার মতামত অনুযায়ী বিরোধিতা করা মানে না, বিরোধিতা মানে গণ আন্দোলন আছে, সে জেলে যাবে, সে তো দুর্নীতির দায়, তাকে তো আইন পাঠাবে, তাকে তো আমরা সরকার বা দল হিসেবে পাঠাতে পারি না। আর শুধুমাত্র যদি সেই কারণেই যদি জয় হয়, তাহলে ঝাড়খণ্ডে হলো না কেন? বিষয়টা দেখুন ওইভাবে হয় না। মানুষের মধ্যে আমরা আইন সংক্রান্ত ব্যাপারে না, আমরা বলছি যে তীব্রতা নিয়ে আপের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়াইটা করেছে, সেই তীব্রতা কেন দেখতে পারি না পশ্চিম বাংলায়? সেই সংগঠন নেই, না কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের সেই ইচ্ছেটা নেই? তীব্রতা যদি নাই থাকে, মৃতপ্রতা, আমাকে একটা কথা এক্সপ্লেন করুন। আমি বারবার এই প্রশ্নটা অনেকটা করে, কেউ অ্যান্সার দিতে পারে না। লাস্ট 3টে ইলেকশনে মানুষ বিজেপিকে প্রধান বিরোধী দল হিসেবে কেন চয়নটা করল? অপশন ছিল না বলে। অপশন ছিল, কারণ বাম এবং কংগ্রেস চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে বিরোধী রাজনীতিতে। মানুষ আপনাদের আশা করেছিল। হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। এবং মানুষ ডিসকার্ড করছি না, আপনার পয়েন্ট আমি ডিসকার্ড করছি না। তাহলে এটা মানতে হবে যে বাংলার বুকে যখন 2011 সালে তৃণমূল কংগ্রেস আসে, প্রথম 5 বছর কিন্তু এতটা বিজেপি রেলিভেন্ট ছিল না। বামেরা, কংগ্রেস এরাই বিরোধী দল করতো, কিন্তু মানুষ 2016 পর থেকে দেখেছে যে বাংলায় যদি অল্টারনেটিভ পলিটিক্স কেউ দিতে পেরেছে, বাংলায় যদি তৃণমূলকে চ্যালেঞ্জ কেউ ছুড়ে দিতে পেরেছে, দ্যাট ইজ ভারতীয় জনতা পার্টি। সেইটা কিন্তু স্বীকার করতে হবে। অবশ্যই এটা তো স্বীকার করছি, কিন্তু আমরা, এটাই তো আমাদের প্রশ্ন, তা সত্ত্বেও সেই তীব্র বিরোধিতা, গণ আন্দোলন গোটা রাজ্য জুড়ে, সেই গণ আন্দোলন নেই কেন? ডেফিনেটলি আছে।
না থাকলে এইভাবে একটা ইলেকশন হতে পারে, আমি আপনাকে বারবার বলছি, একটা ইলেকশন, একটা ছোট পঞ্চায়েত কর্পোরেশন ইলেকশনে আমরা ভালো রেজাল্ট হতে পারে, পরপর 3টে ইলেকশনে আমি আরেকটা সিগনিফিকেন্ট দিক বলি, এটা কিন্তু ধরেন ত্রিপুরার মতো না, যেটা ছোট্ট রাজ্য যেখানে একটা সাডেন একটা পুশ দিয়ে আপনি ভালো রেজাল্ট করবেন, তা হতে পারে না। ওয়েস্ট বেঙ্গল অনেক বড় একটা রাজ্য, আপনিও জানেন, তার বিভিন্ন জনবিচ্ছিতি, সেখানে কনসিস্টেন্টলি 40%-এর আশেপাশে ভোট 3টে ইলেকশন যদি কেউ পেয়ে থাকে, তার সংগঠন নেই বা সে কোনো আন্দোলন করেনি, এটা কিন্তু হতে পারে না। অবশ্যই পশ্চিম বাংলাতে তো আপের সেইভাবে অস্তিত্ব নেই, এবং এখানে তো কোথাও তৃণমূল সরকারের বিরুদ্ধে অরবিন্দ কেজরিওয়াল, যেহেতু দিল্লিতে জোট রয়েছে, খুব সুসম্পর্ক রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, কোনোভাবেই এখানে কোনো ধরনের সংগঠন সেভাবে গড়ে ওঠেনি। আপনাদের মতো মানুষজন কিছু আছেন যারা আপনারা একটা রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন, আপনারা নামকোয়াস্তে এখানে আছে। আপের তাহলে বাংলায় কোনো ভবিষ্যৎ নেই প্রসেনজিৎ বাবু? দেখুন, এই মুহূর্তে আমাদের সংগঠন বিস্তারের কাজ চলছে পশ্চিমবাংলায়। পরবর্তীকালে আস্তে আস্তে যখন সংগঠন কমপ্লিট হবে তখন উচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন। এই মুহূর্তে তো আপনারা সেই হিসেবে পশ্চিমবাংলায় সরকারের বিরুদ্ধে সেইভাবে তো আপনারা কোনো রকম আন্দোলনেও নেই। না না, শুধু আন্দোলন নেই না, গত লোকসভা নির্বাচনে ওনারা তৃণমূলকে ভোট দেবার কথাও বিধানসভায় তো তৃণমূল আপকে সাপোর্ট করেছে, না সেটা করেছে, এমনকি দিল্লিতেও তো সমস্যাটা ওইখানে আমরা জানি যে তৃণমূল কংগ্রেস তো সরাসরিভাবে অরবিন্দ কেজরিওয়াল তার জন্যই সওয়াল করেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি একবার অমর্ত্যর কাছে চলে যাবো। অমর্ত্য, কি মনে হয় দিল্লিতে যা পারে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় পারে না কেন? মাইনরিটি ভোটার্স, আর কিচ্ছু কারণ নেই, কারণ এখানেও করাপশন ভেরি হাই, সবকিছু। মাইনরিটি ভোটার্স আর কনসলিডেটেড ইন বেঙ্গল, মানে তারা ব্লক ভোটিং করে তৃণমূলকে আনে এবং তারা মনে করে বিজেপি এলে তাদের অসুবিধা হবে, এটা মনে করে। তো তার ফলে সেটা ছাড়া তো আর খুব একটা কিছু কারণ আছে বলে মনে হয় না। ডেভেলপমেন্ট কিছু হয়েছে বেঙ্গলে, নিশ্চয়ই হয়েছে, রাস্তাঘাট হয়েছে, হসপিটালের পরিষ্কার পরিচ্ছন্নতা হয়েছে, আবার অবনতিও ঘটেছে বহু মানে দিক দিয়ে, মরাল এথিক্যাল গ্রাউন্ডসে প্রচুর অবনতি ঘটেছে। কোথাও কি মনে হয় যে উন্নয়নের যে স্লোগান এবং উন্নয়ন, নিরবিচ্ছিন্ন উন্নয়নের কথা, এবারকার দিল্লির নির্বাচন চোখে আঙুল তুলে দেখিয়ে দিল শুধু উন্নয়নের কথা বললে বা উন্নয়ন করলেই হয় না, সেক্ষেত্রে ভাবমূর্তিও খুব গুরুত্বপূর্ণ। ভাবমূর্তি খুব গুরুত্বপূর্ণ, এবং আমাদের রিলিজিয়াস অ্যালিজিয়েন্স ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, মানে রিলিজিয়াস বাইপোলারিটি, মানে মাইনরিটি ভার্সেস মেজরিটি, এটা এই বাইপোলারিটি তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট। অবশ্যই এখানে তো মাইনরিটি কম না, 10%, আর ওখানে তো বোধহয় 25% না কত জানি। অবশ্যই অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। আমি একবার স্নেহায়নের কাছে চলে যাবো। স্নেহায়ন, তাহলে কোথাও কি একটা এত অন্ধকারের মধ্যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় আশার আলো দেখতে পাচ্ছে, যে উন্নয়ন করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার, তা অস্বীকার করা যাবে না। অস্বীকার করলে তো তাহলে মানে সত্যি কথা বলা হয় না। উন্নয়ন তো হয়েইছে, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। তাহলে উন্নয়নেই শুধুমাত্র ভোট আসবে, অর্থাৎ বিভিন্ন প্রকল্পেই, জনমুখী প্রকল্পেই শুধু ভোট আসবে এমনটা নয়। দিল্লি চোখে আঙুল তুলে দেখিয়ে দিল শুধু উন্নয়ন করলেই ভোট হয় না। তাহলে কি আশান্বিত আপনারা এই বঙ্গে? জনমুখী প্রকল্প বা সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম আর ডেভেলপমেন্ট কি এক জিনিস? আমার সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম বেশি তখন করতে হয় যখন আমি পিছিয়ে পড়ছি বা আমার এখানে পিছিয়ে পড়া মানুষের সংখ্যাটা বেশি। আর দ্বিতীয় কথা হচ্ছে 2021-এর তৃণমূলের ইলেকশন ডিজাইনটা দেখুন, সেখানে কতগুলো মমতা ব্যানার্জি এরকম মানে ক্যাম্পেইন ছিল যেটা আমি লাস্ট 10 বছরের সাকসেস, বরং প্রতিশ্রুতি বেশি ছিল। আমি বলছি আজও 2026-এ যখন তৃণমূল কংগ্রেস একটা ইলেকশন ডিজাইন করবে, ক্যাম্পেইন ডিজাইন করবে, ক্যাম্পেইন ডিজাইনের মধ্যে কতগুলো সাকসেস রেট থাকবে যে লাস্ট 15 বছর আমি ঠিক আছে, আপনি তর্কের খাতিরেই ধরে নিন উন্নয়ন হয়েছে, তর্কের খাতিরে। আমি আপনাকে এই বিষয় নিয়ে আমি বলছি না, কারণ আজকে তৃণমূল কংগ্রেসকে আমরা মুখপাত্র চেয়েছিলাম, এখনো পর্যন্ত মুখপাত্র আমরা পাইনি, সুতরাং আমরা এই বিষয়ে আলোচনা করছি না। কিন্তু যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, কোথাও কি মনে হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি উন্নয়নের ক্ষেত্রে যদি আপের সঙ্গে তুলনা করা হয়, আপের যে উন্নয়ন হয়েছে, আপনারা যাই বলুন না কেন, কিছু তো হয়েছে।
তা নাহলে তো এই ধরনের অভাবনীয় বিভিন্ন ক্ষেত্রে আমরা পরিবর্তন চোখে পড়ে না। সেক্ষেত্রে উন্নয়ন একমাত্র মাপকাঠি নয়, সেক্ষেত্রে অন্যান্য বিষয়গুলোও খুব গুরুত্বপূর্ণ। আপনাদের কি আশান্বিত করছে দিল্লির এই ফলাফল বঙ্গ বিজেপিকে? দেখুন, প্রথম বিষয়টা হচ্ছে দিল্লিতে যদি প্রকৃত উন্নয়ন হতো, যা যা প্রমিসেস করা হয়েছিল, মানে আজকে ধরে নিন পিউরিফাইড ওয়াটার দেওয়া হবে, আমরা ওখানে দেখেছি কিভাবে জলের সংকট দেখা গেছে, জলের মাফিয়া দেখা গেছে। আজকে মানে দিল্লি একটা কার্যত গ্যাস চেম্বারে পরিণত হয়েছে, সেখানে ময়লা মানে দুর্গন্ধ, মানে মানুষ, দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন টোটালি ব্যর্থ, যেটাও এখন আপের হাতে আছে। বিষয়টা হচ্ছে দেখুন, দিল্লিতে কিন্তু সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জায়গাটা খুব কম আছে, ঠিক আছে, কাস্ট ডিভিশন এই জিনিসগুলো কম আছে। ওখানে কিন্তু মানুষ ভোটটা দেয় কিন্তু অনেকটা বেশি কাজের ওপর, ডেভেলপমেন্টের উপর। শিলা দীক্ষিতের আপনি প্রশংসা করলেন, শিলা দীক্ষিত 15 বছর কাজ করেও আপনি বলছেন নিয়েছেন, তারও কিন্তু একটা রিজন ছিল। সেই সময় কিন্তু সেই নির্ভয়া কাণ্ড প্লাস আন্না হাজারের যে অ্যান্টি দুর্নীতি মুভমেন্ট, সেগুলো কিন্তু শিলা দীক্ষিতের এগেনস্টে চলে গেল সেই সময়। এবং ভাবুন, সেই যাওয়ার পরে কংগ্রেস কিন্তু আর দিল্লির বুকে ফিরতে পারলো না। তাই জন্য আমি আবারও বলছি, যেটা দিল্লির ক্ষেত্রেও প্রযোজ্য, বাংলার ক্ষেত্রেও, আমি যে প্রমিসেসগুলো করছি, আমাকে 5 বছর পরে কিন্তু প্রমিসের অ্যান্সার দিতে হবে। বারবার কিন্তু আমি নন ইস্যু, ও বহিরাগত, ও বাইরে থেকে এসছে, এই কথা বলে কিন্তু বাঁচা যাবে না। আরেকটা জিনিস অমর্ত্যবাবু খুব ভালো কথা বললেন, একটা সোশ্যাল বা একটা চাঙ্ক অফ ভোটার্সকে আমি সোশ্যালভাবে ইঞ্জিনিয়ারিং করে, ডেমোগ্রাফিক চেঞ্জেস করে আমি কিছু দিন ধরে ইলেকশনে ভালো রেজাল্ট করতে পারি, কিন্তু ইনার লং রান কিন্তু এটা কিন্তু ভাঙবে। আমি এটা বলছি, আপনি দেখুন বাংলায় কোনো কাজ না করেও বারবার তৃণমূলের ভালো রেজাল্টের কিন্তু একটা বড় রিজন, যেটা অমর্ত্যবাবু বলার চেষ্টা করলেন, যে সেই কারণে কিন্তু তৃণমূল অনেকগুলো ইলেকশন পার পেয়ে গেছে, কিন্তু আগামী দিনে কিন্তু তৃণমূলের এই জায়গাটাও কিন্তু ভাঙবে। কারণ সেটার রিজনও কিন্তু আপনি বলে দিলেন, দিল্লিতেও কিন্তু এরকম একটা চেষ্টা হয়েছিল, বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে বসিয়ে তাদেরকে ভোটার লিস্টের নাম তুলে একটা ডেমোগ্রাফি চেঞ্জ করে, হ্যাঁ, আবার একটা সুবিধা পাওয়া, কিন্তু এটা হয় না। কারণ দেখুন, আজকে যখন বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে, আমি একটা সিগনিফিকেন্ট দিক বলি, আমাদের মুর্শিদাবাদের রাজমিস্ত্রিরা কিন্তু খুব নাম, মানে গোটা দেশে নাম, তাদের আজকে কাজ কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? তারা ধরে নিন পার ডে প্রায় 700 বা 800 টাকা করে নেয়, তাদের রোজকার যেটা থাকে, সেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা ঢুকছে, তারা ওই কাজটা 400 বা 500 টাকা করে। কিন্তু এতদিন বাদে সরকারে এতগুলো বছর থাকার পর, কেন্দ্র সরকারে থাকার পরেও যদি বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা ঢুকে, তাহলে তো সেটা তার দায়ভার বর্তায় তো কেন্দ্র সরকারের ওপর। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার থাকতে এই ঘটনা ঘটছে কি করে, এটাও তো প্রশ্নের মুখে পড়ে। হ্যাঁ, এই ঘটনা আমি দেখুন, আমাকে তো প্রথম কথা হচ্ছে অনুপ্রবেশ আটকানোর জন্য দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে কি, আমার যে পুরো বর্ডারটা আছে সেটাকে সিকিওর করতে হবে, সেটাকে ফেন্সিং করতে হবে। সেখানে কি সমস্যা আছে ঋতব্রত, আমি যদি এই আলোচনায় যেতে চাই, এখন আমি জানি দেশের সুরক্ষায় সেটিং হলে সেটিং হয় না। আরেকটা জিনিস আছে, সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে গিয়ে কোঅর্ডিনেশন। আপনাকে মাথায় রাখতে হবে, যে রাজ্যে এই বর্ডারটা আছে সেখানে কিন্তু রাজ্য পুলিশও আছে, রাজ্য প্রশাসনও আছে। কোঅর্ডিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই, যেখানে কোঅর্ডিনেশন নেই, সেখানে কিন্তু টোটালি একেবারে ঠিক বলেছেন স্নেহের, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন। এই যে কেন্দ্র রাজ্য বিভিন্ন ক্ষেত্রে সমন্বয় যদি অভাব হয়, তাহলে কেন্দ্র সরকারের হাতে সেই শক্ত চাবিকাঠি রয়েছে, সে টাইট দিতে পারে। আমি একটা কথা বলি, প্রশ্নটা হচ্ছে ফেডারেল স্ট্রাকচারকে অস্বীকার না করে কেন্দ্র যদি মনে করে দেশের সুরক্ষার মতো গভীর উদ্বেগের বিষয়ে কোন রাজ্য কোনো পদক্ষেপ গ্রহণ করছে না, তাহলে কেন্দ্র অত্যন্ত কড়া পদক্ষেপ নিতে পারে। সেই পদক্ষেপ কেন পশ্চিম বাংলায় নিতে পারে না? তার পেছনে তো রাজনৈতিক বাধ্যবাধকতা রয়েছে, তার মধ্যেই তো রয়েছে নিহিত পশ্চিম বাংলার নির্বাচনের বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির প্রধান বিরোধী দল হিসেবে যে ভূমিকা পালন করে তার প্রশ্নচিহ্ন। ল অ্যান্ড অর্ডার একটা স্টেট সাবজেক্ট, সেখানে একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট আছে। আমাকে ল অ্যান্ড অর্ডার হাতে নিতে গেলে ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্টটাকে টপেল করতে হবে, যেটার কিন্তু ভারতীয় জনতা পার্টি লজিক্যালি বিরোধী। অ্যাডমিনিস্ট্রেটিভ রাজধর্ম পালনেই করা যায়, তার ডাইরেক্টিভস কি বারবার দেওয়া হয়নি? আমি ছেড়ে দিন, আমি বিজেপি গভর্নমেন্ট ছেড়ে দিন, 2014 সালের জানুয়ারি মাসে ইউপিএ সরকার তৃণমূলকে একটা, মানে ইউপিএ সরকারের হোম ডিপার্টমেন্ট তৃণমূল সরকারকে একটা নোটিফিকেশন পাঠিয়েছিল,
একজনকে সিনির প্রতিষ্ঠাতা সদস্যকে তৃণমূল রাজ্যসভার সাংসদ করে পাঠিয়েছিল। মনমোহন সিং গভর্নমেন্ট আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি নেই, আমি বিতর্কে ঢুকছি না, কিন্তু আমি আপনাকে আরেকটা ফিগার দিই, গত বছর প্রায় 2000-এর মতন অনুপ্রবেশকারী লিস্ট, মানে তারা কোনোভাবে প্রবেশ করে গেছে, তার লিস্ট বিএসএফ এর তরফ থেকে রাজ্য পুলিশকে দেওয়া হয়েছে। ধরে দেওয়া হয়েছে এরকম 1000 জনের লিস্ট, 1000 জনকে, 1000 জনের মধ্যে 25 জন জামিন পেয়ে গেছে। স্নেহায়ন মেনে নিচ্ছে, কিন্তু যেখানে অজিত দোভালের মতো মানুষ, ব্যক্তিত্ব, কিংবদন্তি ব্যক্তিত্ব, জীবন্ত কিংবদন্তি আপনাদের সঙ্গে রয়েছেন, যেখানে জয়শঙ্করের মতো বিদেশ মন্ত্রী আপনাদের সঙ্গে রয়েছেন, সেইখানে পশ্চিম বাংলায় আপনারা ফেন্সিং দিতে পাচ্ছেন না, এটা সদিচ্ছার অভাব। আপনি নিশ্চয়ই অজিত দোভাল বা জয়শঙ্করের মতো ব্যক্তিত্ব যে সরকারে সামিল রয়েছে তারা এত দুর্বল, এটা নিশ্চয়ই আপনি বলবেন না। সুতরাং সদিচ্ছার তো অভাব কোথাও না, রয়েছে। আপনাকে তো আরেকটা, আপনাকে এটাও দেখতে হবে, রাজ্য প্রশাসনে তো রাজীব কুমারের মতো কিংবদন্তি ব্যক্তিত্ব। হ্যাঁ, অবশ্যই, তো তিনি অত্যন্ত সুদক্ষ, অত্যন্ত সুদক্ষ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। মমতা ব্যানার্জির আজ্ঞা পালন করে আমি আজকে তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি নেই, আমি আর আলোচনায় ঢুকছি না, কিন্তু এই বিষয়টা ক্রমশ স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে যাচ্ছে নাকি, যে দিল্লিতে যেভাবে আপের বিরুদ্ধে লড়াইটা করেছে ভারতীয় জনতা পার্টি, কোথাও কি বঙ্গ বিজেপি সেই লড়াইটা করতে পারছে? এই প্রশ্নের কোনো উত্তর হয় না, তার কারণ প্রতিটি মানুষ তারা নিজেদের মতো করে এই প্রশ্নের উত্তরটা নিজেরাই জানেন। সুতরাং কোনো কিছু চাপিয়ে দেব না, কিন্তু এই প্রশ্ন আবার দিল্লির পদ্মে ভেসে যাওয়া, অর্থাৎ গেরুয়া শিবিরের জয়ে এই প্রশ্নটা আবার উঠে এলো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি খুব দ্রুত চলে যাব, একবার অমর্ত্যর কাছে আমাকে যেতেই হবে। অমর্ত্য, আজকে দিল্লিতে একটা ঐতিহাসিক পরিবর্তনের প্রবণতা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। সর্বশেষ খবর, ভারতীয় জনতা পার্টি 42টি আসনে এগিয়ে রয়েছে, আপ এগিয়ে রয়েছে 28টি আসনে, কংগ্রেস শূন্য, অন্যরা খাতা খোলেননি। শতাংশের হিসেবেও যদি আমরা দেখি, ভারতীয় জনতা পার্টির ভোট শতাংশে বৃদ্ধি হয়েছে, 46% বেশি ভোটে এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত প্রবণতায়। এখনো পর্যন্ত তারা 46%-ও বেশি ভোট পেয়েছেন মোট প্রাপ্ত ভোটের। 43% ভোট পেয়েছে আম আদমি এবং কংগ্রেস 6% ভোট পেয়েছে। এক্ষেত্রে অবশ্যই খুব তাৎপর্যপূর্ণ শতাংশের হিসেবে একদিকে যেমন ভারতীয় জনতা পার্টির শতাংশ ভোট বৃদ্ধি হয়েছে, তেমন কিন্তু কংগ্রেস কোনো আসনে খাতা না খুললেও এখনো পর্যন্ত প্রবণতা দেখাচ্ছে শূন্য তারা, কিন্তু তা সত্ত্বেও তাদের 2% ভোট বেড়েছে, যেটা খুব তাৎপর্যপূর্ণ, বিশেষ করে দিল্লির মতো এলাকায়। এবং অমর্ত্যর কাছে আগেই আমরা গিয়েছিলাম, দীর্ঘদিন ধরে অমর্ত্য দিল্লি নিবাসী এবং তিনি রাজনৈতিক বিশ্লেষক, তারও দৃষ্টিতে এই 2% কংগ্রেসের ভোট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাহলে প্রশ্ন উঠছে যে বিভিন্ন সময়ে বিভিন্ন যে সমস্ত অভিযোগগুলো উঠেছে, যে বিশেষ করে সংখ্যালঘুদের পক্ষ থেকে, সেই অভিযোগে কোথাও কি তারা মনে করছে না যে আপ তাদের সঙ্গে আছেন? ইমেজ বিল্ড আপ, অর্থাৎ ইমেজকে তৈরি, ভাবমূর্তি তৈরির ক্ষেত্রেও কোথাও কি তাহলে সংখ্যালঘু যারা রয়েছেন তাদের কাছে আপ ক্রমশ দূরে সরে যাচ্ছে, যে কারণে 2% ভোট কংগ্রেসের বেড়েছে? আমি এই প্রশ্ন নিয়ে অমর্ত্যর কাছে তো যাবই, তার আগে একবার প্রসেনজিৎ বাবুর কাছে যাব। প্রসেনজিৎ বাবু, দেখুন, ভারতীয় জনতা পার্টি, গেরুয়া শিবির, তাদের আদব কায়দা, একটা সংস্কৃতি আছে, যেটা তাদের মূল যে ভাবাদর্শ, মতাদর্শ গভীরে প্রথিত, তারই প্রতিফলন ঘটে। আপের ক্ষেত্রে কিন্তু ধর্ম নয়, আপের ক্ষেত্রে কিন্তু যে ভাবমূর্তি গড়ে উঠেছিল, মধ্যবিত্ত, শিক্ষিত, মার্জিত, রুচিসম্মত, স্বচ্ছ ইমেজকে পুঁজি করেই কিন্তু ক্ষমতায় এসেছিলেন অরবিন্দ কেজরিওয়াল এবং আপ। মূল এজেন্ডা ছিল অ্যান্টি করাপশন, অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে। কোথাও কি মনে হচ্ছে যে সেটা খাল মার্কেট হতে পারে, সেটা হতে পারে বিভিন্ন মহল্লায় মহল্লায় যেখানে সংখ্যালঘুরা রয়েছেন, এদেশের নাগরিকরা রয়েছেন, তারা আপকে সেই হিসেবে আর সংখ্যালঘুর ত্রাতা বা ত্রাণকর্তা হিসেবে দেখছে না, সেই ভোটটি এবার চলে গেছে কংগ্রেসে, এবং যে কারণে কংগ্রেসের 2% ভোট বৃদ্ধি হয়েছে, আপের ভোটের শতাংশের হার কমেছে, আসন সংখ্যা কমেছে। কোথাও কি মনে হচ্ছে এটা তার অন্যতম কারণ? দেখুন, সর্বপ্রথম বলি যে ভারতীয় জনতা পার্টি এবং কংগ্রেস একে অপরের পরিপূরক।
আজকের দিনে দাঁড়িয়ে আপনি সেটা যেখানেই বলুন না কেন, যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টি জিতছে সেখানে কিন্তু কংগ্রেসের একটা রোল থাকছে। কংগ্রেসের রোল ছাড়া ভারতীয় জনতা পার্টি ইজ এ বিগ জিরো। না, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেও বলা হয় বিভিন্ন জায়গায় যখন ভারতীয় জনতা পার্টির কংগ্রেসকে হারানোর দরকার হয়, তারা আপ বা অন্যান্য দলকে, সেটা ত্রিপুরা হতে পারে, সেটা গোয়া হতে পারে, সেটা গুজরাট হতে পারে, আপনাদের কাজে লাগানো হয়। দেখুন, আম আদমি পার্টি কারোর ভরসায় নির্বাচন লড়ে না। আম আদমি পার্টি নিজেদের কাজের মাধ্যমে, নিজেদের সততার মাধ্যমে, নিজেদের উন্নয়নের মাধ্যমে মানুষের কাছে কোথাও কি মনে হচ্ছে কংগ্রেসের সঙ্গে জোটটা থাকলে ভালো হতো, বিধানসভার ক্ষেত্রে প্রতিফলিত হতো, অন্তত আসন সংখ্যা এবং শতাংশে একটু এগিয়ে থাকতে পারতেন? দেখুন, লোকসভা নির্বাচনের ক্ষেত্রে যদি বা কংগ্রেস বা আম আদমি পার্টি বা আদার্স অন্যান্য অবিজেপি দলগুলো জোটে থাকলেও তারপরে বিগত নির্বাচনগুলো, বিধানসভা নির্বাচনগুলো আমরা দেখেছি যে কংগ্রেস কিন্তু কোনো ইন্ডিয়া জোটের কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করেনি এর আগে। এবং দিল্লিতে দাঁড়িয়ে আমাদের প্রধান শ্রী অরবিন্দ কেজরিওয়ালের কোথাও মনে হয়েছে যে যেহেতু কংগ্রেস বিজেপির বি টিম, তো সেখানে যদি জোট করে আমরা দিল্লিতে আজকে ভোটে লড়তাম, সেখানে বিজেপি আরও বেশি সুবিধা পেত। কিন্তু শতাব্দী প্রাচীন কংগ্রেস, ঐতিহ্যবাহী কংগ্রেস দলের জামানায় সদ্য গজিয়ে ওঠা আপের কি তা মানায়? দেখুন, কংগ্রেস শতাব্দী প্রাচীন দল, এটা অতি ঠিক কথা, কিন্তু আজকে কংগ্রেসের একটা দেখুন যে তারা এক সময় তাদের যে বিরোধী দল ছিল, তাদের যে বিরোধী দলের সঙ্গে রক্তারক্তি, খুনাখুনি ঘটেছে, সেই সব বিরোধী দলগুলোকে আজকে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু কংগ্রেস চলছে। তাদের ঝান্ডা কংগ্রেস নিজেদের হাতে বহন করছে। এটা আমরা বিগত দিনে অদিত চৌধুরীকেও দেখেছি, সিপিএমের ঝান্ডা বহন করে পশ্চিমবঙ্গে ঘুরেছে, যার জন্য আজকে কংগ্রেস প্রতি জায়গাতে আস্তে আস্তে নাম ও নিশান কংগ্রেসের মিটে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে, কংগ্রেসের ভ্যালু থাকছে। অনেকে বলেন যে ইন্ডিয়া জোটে ভারতীয় জনতা পার্টিকে সবল করার জন্য, কংগ্রেসকে দুর্বল করার জন্য বন্ধু বেশে আপনারা অন্যান্য পার্টি, আরও অন্য পার্টিও আছে, তাদের বিরুদ্ধেও একই অভিযোগ, আপনারা বন্ধু বেশে, কারণ বন্ধু হিসেবে থাকলেই সবচেয়ে বেশি ক্ষতি করা যায়, সেই জন্য আপনারা ইন্ডিয়া জোটে আছেন। দেখুন, ভারতীয় জনতা পার্টি জনবিরোধী পার্টি। ভারতীয় জনতা পার্টি আজকে বিভিন্ন রকম করপশনের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা, আমার আপনার পকেটের টাকা, তাদের নিজেদের কিছু পুঁজিপতি বন্ধুবান্ধবদের ঋণ দিয়ে সেই ঋণ মুকুব করিয়ে বিভিন্নভাবে ঘুরপথে টাকা নিজেদের পার্টি ফান্ডে বা নিজেদের পকেটে ঢোকাচ্ছে, যেটা আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ইন্ডিয়া জোটটা দরকার ছিল। যে ইন্ডিয়া জোটটা তৈরি হয়েছিল এই কারণেই যে যে কোনো মূল্যে ভারতীয় জনতা পার্টিকে ভারতবর্ষ থেকে নিশ্চিহ্ন করা, এবং সেখানে কিছুটা হলেও সফল। কারণ আগে 2019-এর নির্বাচনে যেখানে 303 ছিল বিজেপি, সেখানে এবছর 240-এ এসে দাঁড়িয়েছে। যদি এনডিএর যে বাকি যে জোট শরিক দলগুলো তারা যদি ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট না করতো, তাহলে কোনোভাবেই ভারতীয় জনতা পার্টি এদিকে ক্ষমতায় থাকতো না বা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকতেন না। অবশ্যই আমি আপনার কাছে আসছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার অবশ্যই পর্যবেক্ষণ, কিন্তু একটা প্রশ্ন বারবার করে উঠছে, তাহলে কি ভারতীয় রাজনীতিতে আপ অর্থাৎ আম আদমি পার্টির এবং অরবিন্দ কেজরিওয়ালের এবার গ্রাফটা নিম্নগামী হবে? কিঞ্জল কি বলবেন? সদ্য গজিয়ে ওঠা একটি দল, 15 বছর হয়েছে হয়তো, এবং 15 বছরের মধ্যে আজকে কংগ্রেস বলো, সিপিএম বলো, বা যে দলগুলো বা বিজেপি বলো, দুর্নীতি সব জায়গাতেই কম বেশি সব জায়গাতে আছে। তো সদ্য গজিয়ে ওঠা একটি দলের প্রথম দুজন লোক দুর্নীতির দায়ে জেলে, এইটা শিক্ষিত মধ্যবিত্ত ভারতীয়দের পক্ষে মস্তিষ্ক এবং মননে খুব বড় একটা প্রভাব ফেলেছে। তার জন্য যেটা হবে, এই যে যেহেতু এদের রাজনৈতিক সব দলেই চোর আছে না, খুব বহুল প্রচলিত একটি কথা আছে, সব দলেই চোর আছে সবাই জানে, কিন্তু যখনই একটি দলকে চোরদের দল বলা হয় তখন মানুষ খেপে যাচ্ছে, মানুষ খেপে যাচ্ছে, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, এটাকে মনে হচ্ছে যে হ্যাঁ, আমি বিশ্বাস করতে শুরু করেছি যে এই দলটা যেটা বলে সেটা নয়। সেই জন্য আমার আশাভঙ্গ, আমি যে এক্সপেকটেশনটা ছিল সেই এক্সপেকটেশনটার সঙ্গে ওরা পেছন থেকে ছুরি মেরেছে, সেই জন্য আমি আর দেবো না ওকে ভোট। এই যে বোধটা তৈরি হয়েছে দিল্লিতে,
এবং এটা যদি সাংগঠনিক দল হতো আরও যাদের রাজনৈতিক ঐতিহ্য আছে, তাহলে কিন্তু ফেরত আসার একটা জায়গা তৈরি হতে পারত। আমার মনে হয়, যেটা এতদিন ধরে দেখে, যে সামনের বছর পাঞ্জাবেও কিন্তু এই দলটা আর থাকবে না। সে কংগ্রেস আসতে পারে, সে তোমার অন্য কেউ আসতে পারে, বিজেপিও আসতে পারে, কিন্তু রাজনৈতিকগতভাবে যে ক্ষয় শুরু হয়েছে বা যে ক্ষয়টা এই বিধানসভা নির্বাচনে আপের হলো, বিশেষ করে দুই স্টলওয়ার্ড পার্সোনালিটি তোমার অরবিন্দ কেজরিওয়াল এবং আতিশি, প্রাক্তন এবং বর্তমান মুখ্যমন্ত্রী যদি হেরে যায়, তাহলে সেখান থেকে এদের পক্ষে আপের এই জায়গা থেকে বেরিয়ে আসা খুব শক্ত, এটা থেকে প্রায় শক্ত বলবো না, নেক্সট টু ইম্পসিবল। কারণ এরা তো দাঁড়িয়ে আছে রাজনীতির ওপর না, ডেভেলপমেন্ট কিছু কাজকর্ম করেছে, দু একটা নিশ্চয়ই করেছে তাদের ওপর, সেই ডেভেলপমেন্ট। কারণ এর পরে আমাকে কেন ভোট দেবে, এই জায়গাটাতে মানুষের কাছে পৌঁছতে আর পারবে না, কারণ ওর ডেভেলপমেন্ট থটসের সমস্তটুকু দিয়ে ফেলেছে। তাহলে আর নতুন করে কিছু আপের দেওয়ার রাজনীতিতে একটা জায়গায় এসে থামতেই হয়, থামতে হবে বিশ্বাসযোগ্যতাটা। আপাতত আমরা দেখতে পাচ্ছি দিল্লিতে সেই জায়গাটা এসে পৌঁছেছে, স্যাচুরেশন এসে, ওদের পলিটিক্যাল স্যাচুরেশন এসে গেছে, যেখান থেকে আর ওপরে ওঠার জায়গা নেই, এবার নিচে নামার পালা। অবশ্যই আমি একবার খুব দ্রুত চলে যাব আপের বিরুদ্ধে লড়াইয়ের জন্য দিল্লিতে যে ইস্তাহার, যে দাবিগুলো ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব পৌঁছে দিয়েছিলেন সাধারণ মানুষের কাছে, সেই দাবিটা অনেকাংশে আপ প্রভাবিত অনেকে বলছেন। এই যে উন্নয়নের কথা, বিকাশের কথা, মহিলা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সামাজিক বিভিন্ন সংস্কারের কথা, কোথাও কি মনে হচ্ছে একটু গুরুমারা বিদ্যে হয়ে গেল দিল্লিতে? অর্থাৎ আপ যা তৈরি করেছে সেটা নিয়ে আপের অস্ত্রতেই বলি করা হলো। আপনি যে ইস্তাহারের কথা বলছেন দিল্লিতে, এই দিল্লির ইস্তাহারের রিফ্লেকশন আপনি দেখুন হরিয়ানাতেও আছে, এই দিল্লির ইস্তাহারের রিফ্লেকশন দেখুন আপনি মহারাষ্ট্রতেও আছে। আমাদের জন্য যে আমাদের যে ফোকাসটা, ধরে নিন এই বাজেটেও দেখা গেছে মহিলাদের ওপর, কৃষকদের ওপর, যুবকদের ওপর, সেটা আমরা যখন কোনো রাজ্যেও ইস্তাহার তৈরি করি তখনও আমরা সেই ইস্যুগুলোর উপরে ফোকাস করি। এবং দেখুন ওখানে বিষয়টা হচ্ছে কি, ওখানে দুটো ভাগে ভাগ হয়ে গেছে না, একটা হচ্ছে কি একদম মানে একটু মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত শ্রেণী, একটা হচ্ছে কি ঝুপড়িবাসী। এই যে ঝুপড়িবাসী, তাদের যে লিভিং স্ট্যান্ডার্ড, হ্যাঁ, তারা পানীয় জল পাচ্ছে না, তাদেরকে হেলথ ফেসিলিটিস দেওয়া হচ্ছে না, এইগুলোর উপর জোর দেওয়া হচ্ছে। অমিত শাহজি নিজে ডিক্লেয়ার করেছেন যে আমরা যদি ক্ষমতায় আসবো যখন দিল্লিতে, আমরা এদেরকে হাউজিং প্রজেক্ট করা হবে, এদেরকে থাকার জায়গা দেওয়া হবে। তারপরে ধরুন যমুনা দূষণ, যে যমুনাকে দূষণের জন্য আজকে আপনি বলছেন ডেলিভার করেছে, অরবিন্দ কেজরিওয়াল কি ডেলিভার করেছে? 2020 সালে অরবিন্দ কেজরিওয়াল বলেনি যে আমি যমুনাকে দূষণ মুক্ত করবো? আজকে আপনি কি দেখুন যমুনার কি অবস্থা। অবশ্যই আমি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছি, আমি অমর্ত্যর কাছে চলে যাই। অমর্ত্য, কোথাও কি তাহলে দিল্লিতে যারা ঝুপড়িতে থাকেন তারা এবার বিশ্বাস করেছেন? তার কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দেখি যে মানুষ তাদের প্রত্যাশা থাকে, তারা বিশ্বাস করতে চায়, এবং কখনো কখনো যদি মনে হয় এই দলটি বা যে কথাগুলো বলা হচ্ছে বিশ্বাসযোগ্য। এক কথায় আগে টাইম টেবিল ছিল, এখন ইন্ডিয়ান রেল টাইম টেবিলটা সেই মজার বই নয়, কিন্তু বিভিন্ন রাজনৈতিক যে সমস্ত দল রয়েছে তাদের বইগুলো হাসির বই। তার কারণ নির্বাচন হয়ে যাওয়া 6 মাস বাদে পড়লে সত্যি হাসি পায়, এবং যখন বাস্তবটা দেখি, একটা বেলুন তৈরি করা হয়, সেই বেলুনটা যখন ফেসে যায় তখন মনে হয় খুব হতাশ, এবং বইগুলোকে হাস্যকর মনে হয়। কিন্তু তাহলে কি এবার সাধারণ ঝুপড়িবাসীরা এই যে বাড়ি গৃহর আশ্বাস, একটা নিশ্চিত মাথা গোঁজা স্থায়ী আশ্বাসে বিশ্বাস করেছে ভারতীয় জনতা পার্টির প্রতিশ্রুতির? বিশ্বাস করেছে বিকজ অফ টু রিজন। দেখুন, প্রথম কথা হলো ভারতীয় জনতা পার্টি গভর্নমেন্টে এলে এখানে ভারতীয় জনতা পার্টির কাছেই তো এলজি লেফটেন্যান্ট গভর্নর, এবং লেফটেন্যান্ট গভর্নর আর গভর্নমেন্টের মধ্যে একটা ফিউড সবসময় লেগে থাকে, ঝগড়া ঝাঁটি ইত্যাদি ইত্যাদি। তাতে কিছু কিছু অসুবিধা হয়েছে, কিছু কিছু প্রতিশ্রুতি আম আদমি পার্টি করতে পারেনি, এটাও সত্য। সেকেন্ডলি আর একটা জিনিস, যেটা ইন্ডিয়ার সাথে কানাডার রিলেশনশিপ এত খারাপ হয়ে যায় বিকজ অফ খালিস্তান মুভমেন্ট, ওই নির্যার ইত্যাদি ইত্যাদি, ওই যে কানাডা থেকে যে ফান্ডিং গুলো আম আদমি পার্টির কাছে আসতো সেগুলো সব বন্ধ হয়ে যায়। কেননা সেই ফান্ডিং গুলো ওরা বলেছিল যে ওই ফান্ডিং গুলো যাতে ওয়েবসাইটে না দেওয়া হয়,
সেটা বলেছিল। আর অরবিন্দ কেজরিওয়াল বলেছিল ট্রান্সপারেন্সি এবং অনেস্টির জন্য ওয়েবসাইটে দেবো। তো এই দুটো ঝামেলার জন্য ওদের ফান্ডিং কমে গেছে এবং এলজি বিজেপির কাছে রয়েছে। এই দুটো মিলিয়েও একটা অবিশ্বাসযোগ্যতা হয়েছে, মানে ডাবল ইঞ্জিনের সরকার ইত্যাদি ইত্যাদি, এই কথাটা যেটা বিজেপি বলেছিল, দ্যাট গট সেট ইন টু দি দিল্লি সিটিজেন্স। মনে হয় বিজেপি এখানে এসে কিছুটা ডেভেলপমেন্ট করতে পারবে বলেই মনে হয়, কারণ চাইবে। দিল্লিকে তো একটা রোল মডেল, সারা পৃথিবী থেকে লোক আসে, থেকে আসে, মিডিয়া অ্যাটেনশন পায়, অলদো ইট ইজ এ ইউটি মানে ইউনিয়ন টেরিটরি, কিন্তু একটা অ্যাটেনশন পায়, একটা ভালো অ্যাটেনশন পায়। গোয়া অত অ্যাটেনশন পায় না, বা অন্য ইউটি যারা রয়েছে, পৌডুচেরি, এরা অত অ্যাটেনশন পায় না, কিন্তু দিল্লি একটা রাজধানী বলে অ্যাটেনশন পায়। অবশ্যই অমর তো কোথাও কি মনে হয় বাংলায় যে কথা দিয়েই শুরু করেছিলেন একদম শেষ জায়গায় চলে এসেছে, আবার সেই কথাতেই ফিরে আসি। বাঘের ঘরে ঘোগের ভাষা, অর্থাৎ গোটা ভারতবর্ষ আমি শাসন করছি বা গোটা ভারতবর্ষের সরকার আমার হাতে, কিন্তু খোদ দিল্লি রাজধানীতে আমার বাসাতে অন্য কেউ শাসন করছে। এটা তো খুব অস্বস্তিকর, বিশেষ করে যারা এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতিতে উজ্জ্বলতম নক্ষত্র, তাদের মধ্যে অবশ্যই নরেন্দ্র মোদী থাকবে। এবং সেই নরেন্দ্র মোদী যে জায়গায় বসে শাসন করছেন, সেখানে আবার অরবিন্দ কেজরিওয়াল, যাকে একসময় মনে করা হতো যে প্রথম 3 জন ব্যক্তির মধ্যে একজন যিনি ভবিষ্যতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে বলে অনেকে মনে করতেন, সেই জায়গায় বাঘের ঘরে ঘোগের বাসা এবার ভাঙলো, বলতে পারি। বলতে পারি ফর দ্য টাইম বিং। তবে অরবিন্দ কেজরিওয়াল খুব ডেডিকেটেড, তো ডিসিপ্লিনড এন্ড ডেডিকেটেড। আর এই মুহূর্তে অমর একটু থামাচ্ছি। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, নিউ দিল্লি কেন্দ্রে পিছিয়ে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি 8ম রাউন্ড গণনার পর 430 ভোটে পিছিয়ে রয়েছেন, এগিয়ে রয়েছেন বিজেপির পারভেজ সাহিব সিং। আবার আপনাদের জানিয়ে দিয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, নিউ দিল্লিতে 8ম রাউন্ডের গণনার পর 430 ভোটে পিছিয়ে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, এগিয়ে বিজেপির পারভেজ সাহিব সিং। অত্যন্ত গুরুত্বপূর্ণ, 225 ভোটে এগিয়েছিলেন পারভেজ সাহিব সিং, কিন্তু এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি প্রার্থী এগিয়ে গেলেন 430 ভোটে। অবশ্য বিধানসভার নিরিখে 8ম রাউন্ডে এই এগিয়ে থাকাটা স্থায়ী হবে এমনটা কেউ হলফ করে বলতে পারে না, কিন্তু বিষয় এবং ব্যক্তি যেহেতু অরবিন্দ কেজরিওয়াল, সেই জন্যই গুরুত্বপূর্ণ, কারণ অরবিন্দ কেজরিওয়াল মানে আম আদমি পার্টির মুখ গোটা ভারতবর্ষে। অমর্ত্য, দুঃখিত, আমি ব্রেকিং নিউজটা মানুষকে জানালাম, আবার ফিরে আসি আলোচনায়। তাহলে কি কোথাও তাহলে কি মনে হচ্ছে অমর্ত্য, যে এই মুহূর্তে যে ব্যবস্থা, যে গোটা যে প্রবণতা দেখতে পাচ্ছি, তার কারণে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি আমরা দেখছি যে ভারতীয় জনতা পার্টি 45টি আসনে এগিয়ে রয়েছে, 25টি আসনে এগিয়ে রয়েছে আপ, কংগ্রেস 0, অন্যান্যরা 0, এবং শতাংশ হিসেবে আমরা দিয়েছি 46%-এরও বেশি শতাংশ ভোট পেয়েছেন এখনও প্রবণতা অনুযায়ী, 43% ভোট পেয়েছে প্রবণতা অনুযায়ী আপ, এবং 6% ভোট পেয়েছে কংগ্রেস। সব মিলিয়ে প্রবণতা যা বলছে, কোথাও তাহলে এইবার সত্যি স্বস্তিতে থাকবেন বিজেপি শীর্ষ নেতৃত্ব, তার কারণ তাদের কাছে কোথাও অস্বস্তি ছিল, দিল্লিটা তাদের হাতছাড়া ছিল, অর্থাৎ প্রতীকী হলেও দিল্লি তাদের হাতছাড়া, অথচ তারা দিল্লির মসনদে বসে আছেন। তবে অরবিন্দ কেজরিওয়াল শেষ হয়ে গেছে এটা মনে করার কোনো কারণ নেই। তো বুদ্ধিমান মানুষ তো অর্গানাইজেশন বোঝেন এবং বিউরোক্রেসিও বোঝেন, এই দুটো কম্বিনেশনে একটা লোক তৈরি হয়েছে। ডেমোক্রেসিতে হার জিত থাকবে, এটার মানে এটা নয় একটা ইলেকশন হেরে যাওয়া মানে পরের ইলেকশনও হারবে এবং কন্টিনিউয়াসলি লাইফ লং হেরে যাবে, সেটা মনে করা কোনো। এভরি পার্টি হ্যাজ গটন অ্যান এক্সপায়ারি ডেট। ঠিক আছে, এখানে 10 বছর চালানোর পর তাদের যদি বিরোধিতায় আসতে হবে, ও আমার মনে হয় উনি যদি এমএলএ না হতে পারেন তাহলে লোকসভায় আসবেন, লোকসভায় বলছি রাজ্যসভায় আসবেন এমপি হয়ে, আমার মনে হয় উনি। তো উনি ছেড়ে দেওয়ার পর একটা লোক নন, উনি মাঠে ঘাটে কাজ করার পার্টি, উনি যুদ্ধ করবেন, হারলেও যুদ্ধ করবেন। বিরোধিতা তো করাটা একটা ইম্পর্টেন্ট, পাওয়ার থাকতে হবে এরকম তো দরকার নেই, পলিটিক্স করার জন্য সবসময় পাওয়ার থাকতে হবে এরকম দরকার নেই, মানে করতে পারবে সেটা, মানে ডোন্ট থিংক হি ইজ ফিনিশড। অবশ্যই। তবে এই মুহূর্তে আমাদের সর্বশেষ যা খবর, একদিকে অরবিন্দ কেজরিওয়াল, অন্যদিকে আতশী মারলেনা এবং সৌরভ ভরদ্বাজের মতো, অর্থাৎ
আম আদমি পার্টির যারা মুখ তারা পিছিয়ে রয়েছেন। এবং এই মুহূর্তে খবর মনীষ সিসোদিয়া জংপুরাতে তিনিও পিছিয়ে রয়েছেন। আমি একেবারে শেষ লগ্নে এসে পৌঁছেছি। আমি একবার প্রসেনজিৎ বাবুকে বললাম, কোথাও কি মনে হচ্ছে যে যদি সত্যি এই প্রবণতা থাকে, বিপর্যয় যদি হয়, এই বিপর্যয়ের কাটিয়ে আন্দোলনে থাকতে পারবে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি? দেখুন, এখন আফটারনুন কমপ্লিট হয়ে আছে, এখনও যা রেজাল্ট আছে 7 থেকে 8 রাউন্ড হয়তো ভোট গণনা কমপ্লিটও হয়ে গিয়েছে, তারপরেও আমি কনফিডেন্টলি বলছি এই রেজাল্ট থাকবে না, রেজাল্ট পাল্টাবে। অবশ্যই আমি একবার চলে যাব সরাসরি স্নেহায়নের কাছে। স্নেহায়ন, কোথাও কি মনে হলো যে অরবিন্দ কেজরিওয়াল তার এই যে শোচনীয় যদি পরাস্ত হন, তিনি শোচনীয়ভাবে যদি পরাস্ত হন, বা এখন যে প্রবণতা আছে, কোথাও কি সর্বভারতীয় রাজনীতিতে তার ছাপ পড়বে? মানে পাঞ্জাব থেকে শুরু করে অন্যান্য জায়গায় ছাপ পড়বে? দেখো, প্রথম কথা হচ্ছে যে মানে এরকম একটা মানে আঞ্চলিক দল, তাদের হেরে গিয়ে আবার ফিরে আসাটাই ডিফিকাল্ট। জাতীয় দল তো সবে হয়েছে, তারপরে জাতীয় দল ওটা তো একটা দিল্লি একটা পাঞ্জাব দিতে জাতীয় দল হয়েছে। এবং দেখো, সিপিএম মতো এরকম মানে 2-3টে রাজ্যে ছিল, একবার হারার পরে কি অবস্থা হয়েছে তুমি দেখো। সেই 2-3 মানে আজকে এই দিল্লি ইলেকশনে কিন্তু অভাবনীয় ফল করেছে সিপিএম, 0.01% ভোট পেয়েছে। যাই হোক, তো বিষয়টা হচ্ছে গিয়ে যে সেটা আপ ডিসাইড করবে, কিন্তু ফিরে আসা ডিফিকাল্ট। কারণ উনি যেটা বলছেন অমর্ত্যবাবু, পাঞ্জাবে কিন্তু আপের যা অবস্থা, পাঞ্জাবে ফিরে আসা আরো ডিফিকাল্ট। কিন্তু রাজনীতিতে তো ফিরে আসতেই পারে একটা নির্বাচনে। সিগনিফিক্যান্ট দিক বলছি। তবে আজকের এই আপের হারে কংগ্রেস হয়তো আমার মনে হয় একটু বেশি খুশি হবে, কারণ ইন্ডিয়া জোটের মধ্যে এই যে জিঞ্জার গোষ্ঠী যেটা তৈরি হচ্ছিল, সেই জিঞ্জার গোষ্ঠী কিন্তু এবার দুর্বল হবে আপের হারা। অবশ্যই রাজনীতি একেই বলে, বিভিন্ন সমীকরণ থাকে একটি নির্বাচনে। আমি চলে যাব সরাসরি কিঞ্জলদার কাছে। কিঞ্জলদা, একটা জিনিস খুব পরিষ্কার, যারা ভাবছে দিল্লিতে ভারতীয় জনতা পার্টি মসনদে পদ্ম ফোটালো, তারা বঙ্গতেও পারে। কিন্তু অনেকে বলছেন যে বিরোধী রাজনীতিকে যে স্পেস, জায়গা দেওয়া হয়, সেই জায়গাটা অরবিন্দ কেজরিওয়াল থাকা সত্ত্বেও দিল্লিতে প্রভূত শক্তি নিয়ে, এবং যেহেতু কেন্দ্র সরকারটা ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন, সে জায়গাটা পেয়েছিল। কিন্তু পশ্চিম বাংলাতে অরবিন্দ কেজরিওয়াল যেটা পারেননি, বিরোধীদের স্পেস দিতে বাধ্য হয়েছিলেন ইচ্ছেতে বা অনিচ্ছাতে। কিন্তু পশ্চিম বাংলায় রাজনীতিটা এমন জায়গায় এসে পৌঁছেছে বিভিন্ন কারণে, সেটা উন্নয়ন, সংগঠন, সেটা বিভিন্ন অভিযোগ, মাইনরিটি ভোট ওখানে দিল্লিতে 14%, হ্যাঁ, বিভিন্ন কারণে সেই জায়গাটা কিন্তু বঙ্গে ভারতীয় জনতা পার্টি পাবে না। তার কারণ এখানে বিরোধীদের সেই পরিসরে কাজ করার জায়গাটা আছে কিনা তা নিয়েও সন্দেহ আছে, আবার বিরোধীদের যোগ্যতা নিয়েও সন্দেহ আছে। 2009 থেকে 11 আমরা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে অগ্নিকন্যা সমাজ যে বিরোধিতা করতে দেখেছি বাম সরকারের বিরুদ্ধে, সেই বিরোধিতা করার মুখও নেই, দলও নেই, পরিসরও নেই, এবং সর্বোপরি সেই পরিসরটা অরবিন্দ কেজরিওয়াল দিতে বাধ্য হয়েছিলেন দিল্লিতে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার একেবারে অন্য খাতে এই রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে আমার মনে হয় যেটা আরও বেশ কয়েকটা, যতদিন উনি মানে সম্ভব উনি আছেন ততদিন উনি জিততে থাকবেন। এর তুমি যে কারণটা বললে, একটা বিরোধী পক্ষের মানে ওনাকে চ্যালেঞ্জ করার মতো বিরোধী পক্ষের অভাব, দ্বিতীয়ত হচ্ছে ওনার কিছু পলিসি। ধরো আজকে যে এখানে যে 3টে বিরোধী দল আছে, বিজেপি, কংগ্রেস, সিপিএম। বিজেপির ক্ষেত্রে মানে পশ্চিমবঙ্গের বিজেপি আর দিল্লির বিজেপির দুটো আকাশ পাতাল পার্থক্য আছে। ওদের নীতিতে মানে হয়তো পশ্চিমবঙ্গের বিজেপি চায় তৃণমূল কংগ্রেস চলে যাবে, কিন্তু দিল্লির বিজেপির এখনও অবধি যা ভূমিকা, তাতে কোনোভাবেই স্পষ্ট প্রমাণ নেই যে ওরা বঙ্গ বিজেপিকে বলেছে যে হ্যাঁ তোমরা লড়াই করো, আমরা সঙ্গে আছি, এই দলটাকে ক্ষমতা থেকে সরাতে হবে। বলছে তো না, উল্টে যেটা দেখে মনে হচ্ছে বা নানা রকম কাজকর্ম থেকে যে এটা যাতে থাকুক সেই রকম পরোক্ষভাবে সেরকম কিছু করছে। একেবারে শেষ স্নেহন মানছে। আমি কিঞ্জলকারে প্রশ্ন করব, দিল্লির বিজেপি তাহলে কি বলেছে? মানে ওয়াকওভার দিয়ে দাও তৃণমূল কংগ্রেসকে, এরকম কোনো খবর ওনার কাছে আছে?
আবার অনা কন্ট্রারি যখন দিল্লির লিডারশিপরা পশ্চিমবাংলায় আসে প্রচারের জন্য, তখন তো তাদেরকে বহিরাগত বলে টার্ম করা হয়। আপনি বলুন না, আপনি যে এই প্রশ্নগুলো যারা করে, 21-এ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, পার্টি প্রেসিডেন্ট জেপি নাড্ডাজি কতগুলো প্রচার করেছিল? কোন রাজ্যে এতগুলো প্রচার হয়েছে আপনি বলুন তো? অমিত শাহজি, আমি স্পেসিফিক্যালি একটা নাম বলছি, আপনি বিশ্বাস করেন একজন সাংবাদিক হিসেবে অমিত শাহজি পশ্চিমবাংলায় এফার্ট দেননি? স্টার্টিং ফ্রম 2016 যখন থেকে উনি না, এটাও তো হতে পারে না, এটা অবশ্যই না। দেখুন, আপনি যাদের নাম বলছেন তারা বিদগ্ধ রাজনীতিবিদ, দক্ষ রাজনীতিবিদ, কিন্তু এটাও তো হতে পারে আজকে যদি দ্বিতীয় জায়গায় আপনারা না থাকেন, সে দ্বিতীয় জায়গা তো শূন্য থাকবে না, সেটা তো বাম কংগ্রেস এসে অধিকার করে নেবে। সেইটা ভারতীয় জনতা পার্টির কাছে খুব অস্বস্তিকর হবে। পশ্চিমবাংলায় বাম কংগ্রেসের থেকে এটা কি অনেক ভালো না মতাদর্শগত দিক থেকে? কারণ আপনারা তো আদর্শের মধ্যে দিয়ে চলে। কথা বলি ঋতব্রতদা, মানে আমাদের এত খারাপ দিন আসেনি যে সিপিএম কে সরানোর জন্য এখন তৃণমূলকে অবশ্যই। এবং আপনি যে থিওরিটা বলেন, সেই থিওরিটা কিন্তু 1 নম্বর জায়গায় যদি তৃণমূল কংগ্রেস না থাকে, সেটাও কিন্তু ফাঁকা থাকবে না, সেই জায়গাতেও কিন্তু কেউ আসতে পারবে। তা আমাদের চেষ্টা করাটা অবশ্যই এটাই স্বাভাবিক। দিল্লিতে এই মুহূর্তে যা প্রবণতা, ভারতীয় জনতা পার্টি 45, আম আদমি 25, কংগ্রেস 0 এবং অন্যান্যরা 0, সমস্ত কিছু মিলিয়ে যে সমীকরণটা, যে প্রবণতাটা এগোচ্ছে, তাতে দিল্লি বিজয়ের পথেই রয়েছে গেরুয়া শিবির। এ বিষয়ে অনেকেই এখন নিশ্চিন্ত হয়ে পড়েছেন, অনেকে অনিশ্চয়তায় ভুগছেন যে এরপর রাজনীতিতে কি হবে, ভারতবর্ষের রাজনীতি কোন সমীকরণে চলবে। তার কারণ অরবিন্দ কেজরিওয়ালের পরাজয় মানে শুধু আম আদমি পার্টির পরাজয় নয়, ইন্ডিয়া জোটের একটি বিশেষ গোষ্ঠীরও বিভিন্ন জায়গায় কোথাও কোথাও মুখ কালো করে বসে থাকতে হবে। আবার অন্যদিকে ভারতীয় জনতা পার্টি দিল্লি জিতেছে বলেই পশ্চিমবাংলার মতো এই রাজ্যেতে তারা খুব সহজে পদ্ম ফোটাবে এমনটাও নয়। তার কারণ বিবিধ সমীকরণ কাজ করবে ভারতীয় রাজনীতিতে এবং বাংলার রাজনীতিতে। তবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে দিল্লির ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ পরিবর্তন আসতে চলেছে এবং সেই পরিবর্তনে মূলে কোন কোন ক্ষেত্রে সেখানকার সাবেক শাসক পিছিয়েছে এবং বিরোধীরা তারা এগিয়ে এসেছে শাসকের আসনে বসবে, তা অনুধাবন করা রাজনৈতিক বিশ্লেষক, সাধারণ মানুষ সবার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তার কারণ বিষয়টা দিল্লি, এবং দিল্লি যার, গোটা ভারত তার একসময়ের স্লোগান কিছুটা হলেও পরিবর্তিত করতে হয়েছিল। এখন আবার হয়তো দিল্লির শাসক তারা বুক ঠুকে বলবে দিল্লি যার, গোটা ভারত তার। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতামত, আপনাদের পর্যবেক্ষণ, আপনাদের দৃষ্টিভঙ্গি এবং বক্তব্য আমাদের সমৃদ্ধ করেছেন। আর প্লাস নিউজের দিনভর আপনারা দেখতে পাবেন চুলচেরা বিশ্লেষণ, আপনারা দেখতে পাবেন দিল্লির মসনদে সর্বশেষ খবর। আপাতত আমরা বিদায় নিচ্ছি। আমার সহকর্মী প্রবীর চলে আসছে কিছুক্ষণের মধ্যেই দিল্লির সর্বশেষ খবর আপনাদের জানাবে।